আপনার নির্বাচনী পরিকল্পনা, ভোটের পরিবেশটা এখন পর্যন্ত কেমন দেখছেন? আরেকটা প্রশ্ন কথা প্রসঙ্গে এসছে, সেটি হচ্ছে আমি আপনাকে করতে চাই, 2025 সালে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে এখনও কেন নারীর পোশাক নিয়ে কথা বলতে হচ্ছে? ধন্যবাদ। আমি যে জায়গা থেকে নির্বাচন করছি সেটা হচ্ছে অ্যাক্টিভিস্টের জায়গা থেকে। আগেই বলেছি আমি একজন অ্যাক্টিভিস্ট ভিপি। তার মানে কিছু ব্যাপারকে অ্যাড্রেস করার জন্য আমি আসলে ভিপি পদে দাঁড়িয়েছি, যেটা আপনারা অনেকেই জানেন, এবং সেই জন্য আমি একাই দাঁড়িয়েছি, যাতে আমার মানে নির্বাচিত হতে হবে এমন কোনো কথা নেই। তো যে কথাগুলো সব ভিপিদের বলা দরকার ছিল সেইগুলো আমি অ্যাড্রেস করার চেষ্টা করছি। সো ফার্স্টে আমি যে প্রপোজিশনটা দিয়েছি সেটা হচ্ছে স্টুডেন্টস অটোনমি। এখানে অনেকেই সেই কথাটাও নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলবেন। সেটা হচ্ছে আমরা যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের দিকে তাকাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু একটা গ্লোরিয়াস পাস্ট আসলেই রয়েছে, মানে মিথিক পাস্ট না, আসলেই গ্লোরিয়াস পাস্ট রয়েছে। কিন্তু স্বাধীনতার পর থেকে লেজুরভিত্তিক রাজনীতির কবলে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা পলিটিক্যাল ইনস্টিটিউশনে রূপান্তরিত হয়েছে, যার একটা বড় প্রমাণ হচ্ছে যে আজকের অনুষ্ঠানে দাঁড়িয়ে আমরা বক্তব্য প্রদান করছি। আপনি অক্সফোর্ড এসইউ বা কেমব্রিজ এসইউতে কে প্রেসিডেন্ট এটা আসলে কেউ জানেও না। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটা একটা রাজনীতির লড়াইয়ের ময়দান হয়েছে। আপনি দেখবেন 71-এর পর থেকে এই বিশ্ববিদ্যালয়ে ওই সময়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো যতজনকে হত্যা করেছে বা তারপরেও যতজনকে হত্যা করেছে এটা কেউ এক্সপেক্ট করে না। প্রত্যেক তার ছেলেমেয়েকে পাঠায় এখানে, তারা নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারে না যে বিশ্ববিদ্যালয়ে কী না কী হয়ে যাবে। তো এরকম একটা প্রতিষ্ঠান যেখানে মুহূর্তে মুহূর্তে এরকম মৃত্যুর একটা সম্ভাবনা রয়েছে, সেই জায়গাতে আমি বলেছি যে আমরা যতবারই কোনো আন্দোলন করতে গিয়েছি আমরা কিন্তু প্রথম বিরোধিতার শিকার হয়েছি ক্ষমতাসীন ছাত্র সংগঠন যারা এখানে কাজ করে। ফলে আমাদের যেন একটা দায় হয়ে উঠেছে যে আমাদের সমস্ত দায়, সমস্ত সব কিছু এই যে যারা লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন রয়েছে তাদের উপরেই দেওয়া হয়েছে, যে তারাই আমাদের ভালো মন্দের ভাগ্য নির্ধারণকারী। কিন্তু 1923 সালের পরে যখন ডাকসু প্রতিষ্ঠিত হয় তখন DSSU ছিল, পরে ডাকসু করা হয়েছে। তো সেটার মূলত কাজ ছিল যে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এবং টিচারদের সাথে স্টুডেন্টের একটা কমিউনিকেশন তৈরি করা, একটা ভয়েস। অনেকেই ভিপিকে দেখছেন একজন শাসকের পদ হিসেবে, অনেকেই দেখছেন এটা একটা রাজনৈতিক পদ হিসেবে, কিন্তু ভিপির কাজটা কিন্তু অ্যাকাউন্টেবিলিটি। আপনি যদি একটু খেয়াল করেন ডাকসুতে যে বাজেট রয়েছে সেটা দিয়ে একজন ভিপিকে যে বাজেট দেওয়া হয়, সে যদি 1 বছর শুধু তার গেস্টদের চা খাওয়ায় সেটাই কিন্তু শেষ হয়ে যাবে। তার মানে হচ্ছে যে এই পুরা জিনিসটাই হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। বিশ্ববিদ্যালয়ে যে কাজটা হচ্ছে, আপনি দেখেন, আমি কোয়ালিটির কম্প্রোমাইজের কথা বলি। আমাদের আশেপাশে বুয়েট রয়েছে, সেখানে আমাদের ছেলেমেয়েরা খেতে যায়, এটা আমি এক্সাম্পল দিয়েছি। খাবারের দাম কিন্তু আমাদের চেয়ে ওখানে 10 টাকা কম, তাও আমরা ওখানে খেতে যাই। তাহলে আমাদের মিসিংটা কি? সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা। অনেকেই প্রমিস করছেন আমরা উচ্চশিক্ষার তৈরি করব, এটা করব। তো এইগুলো কিন্তু আলাদা সম্পাদকের কাজ। মানে আমাদের যে আলাদা সম্পাদক রয়েছে যারা নিজ যোগ্যতায় পাশ করে আসবে, ভিপি যিনি হবেন তিনি রেগুলেট করবেন যে কাজটা আসলে হচ্ছে কিনা। তাহলে আরও একটা বিষয় আমি কথা বলতে চাই যে কেন স্টুডেন্টস অটোনমি আমি বলেছি যে রাজনৈতিক দলগুলোর বাইরে ছাত্রদের নিজস্ব ভয়েস থাকার প্রয়োজন। আমি বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অ্যাটেনশনটা রাষ্ট্রের কাছে পাওয়ার কথা ছিল, দেখেন আমরা বারবার বলি আমরা 52 এনেছি, আমরা 71 এনেছি, আমরা 24 এনেছি, কিন্তু রাষ্ট্র আমাদের বিনিময়ে কি দিয়েছে? আমি বলেছি যে আমাদের প্রায় 2/3 জমি রাষ্ট্র দখল করে রেখেছে। ফলে আজকে যখন আমাদের হলের সংকট তৈরি হয় আমরা কিন্তু হল বানাতে পারি না। আপনি এখনও ইমাজিন করেন একটা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের খাবার নিয়ে প্রশ্ন তুলতে হয় যে আমার খাবার দিতে হবে, এটা তার ফান্ডামেন্টাল রাইটস। তার থাকার জায়গা নিয়ে এখন আন্দোলন করতে হয়। এরকম একটা পর্যায়ে যদি থাকে সেটাকে আপনি বিশ্ববিদ্যালয় বলতে পারেন না। এটার কারণ কি? কারণটা হচ্ছে যে প্রত্যেকটা দলই চেয়েছে এখান থেকে কর্মী উৎপাদিত হোক। আমি দেখলাম যে সিভিল সোসাইটি কিছুটা এবার ডাকসুতে আশাবাদ প্রকাশ করছেন যে এটা সলভ হবে। কিভাবে দেখেন, আমাদের যখন সিট দরকার 10টা, সেখানে সিট আছে 1টা, তো 10 জন মানুষ যখন যায় প্রত্যেকটা ছাত্র সংগঠন ওই সিটগুলো দখল করে রাখে। ফলে আপনি তার কর্মী না হওয়া পর্যন্ত সিটটা আপনাকে দেওয়া হয় না। শুধু তাই নয়, দেখেন শিক্ষকেও কিন্তু আপনার নিয়োগ হয় আপনি সাদা নাকি নীল নাকি কোন দল করেন। তো এই দলের ভিত্তিতে যদি আপনাকে নিয়োগ দেওয়া হয় আপার স্টেজে এবং নিচেও যদি দলের ভিত্তিতে সিট বন্টন করা হয়, তো পুরা বিশ্ববিদ্যালয়টা একটা কর্মী উৎপাদন কারখানায় রূপান্তরিত হয়েছে। আমার কথা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আগে বিশ্ববিদ্যালয় লেভেলে ফেরত আনতে হবে। এই জন্য ভিপিকে অন্তত 1 বছরের সাবস্টেন্সিয়াল চেঞ্জ সেটা হচ্ছে আমাদের যে জমিগুলো দখল হয়েছে আমাদের ক্যাম্পাসের সীমানা নির্ধারণ করা। আপনি যে নারীর নিরাপত্তা দিবেন, ঢাবি তো জানেই না তার ক্যাম্পাস কত দূর। এমনকি আমাদের রাস্তাগুলো সিটি কর্পোরেশনকে দেওয়া হয়েছে। একটা বিশ্ববিদ্যালয়ের রাস্তা কেন সিটি কর্পোরেশন দখল করে রাখবে? আপনি জাহাঙ্গীরনগরে দেখেন, আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখেন, আমরা তাদের চেয়ে অনেক পুরাতন প্রতিষ্ঠান এবং বাংলাদেশের
এক ধরনের জন্মদাতা প্রতিষ্ঠান। এই বটতলায় দাঁড়িয়েও বাংলাদেশে অনেক কিছু ডিসাইড হয়েছে, তাই না? তারপরে আমাদের তার বিনিময়ে কি দিয়েছে? বিনিময়ে আমরা এই যে আন্দোলন করে এসে সবাই, আমরা ছাত্রদল বলেন, বাম বলেন, শিবির বলেন, সবাইকে এই পচা খাবার খেতে হয়, সবাই আমরা সার পোকার কামড় খাই। তার মানে আমাদের সবাইকে এক ধরনের রাষ্ট্র আমাদেরকে প্রতারিত করেছে এবং এটার পথ তৈরি করে দিয়েছে যারা ক্ষমতাসীন ছাত্র সংগঠন, তারা ডাকসুটাকে বন্ধ করে দিয়ে। কারণ স্টুডেন্টের ভয়েস যদি প্রেজেন্ট না থাকে, তারা মনে করে তারা যেটা বলবে এটাই ক্যাম্পাসে চলবে। এই জন্য আমি বলেছি যে ভিপি বা যারা এই কাজগুলো অ্যাসিওরেন্স করবে, আমাদের উচিত তাকেই ভোট দেওয়া। শুধু আমাকেই নয়, এখানে জামালউদ্দিন খালিদ ভাই রয়েছেন, আরও অনেকেই যারা 24-এর গণঅভ্যুত্থানের নেতা, তারা অনেক প্রমিস করছেন। জি। আপনার যাকে ভালো লাগবে তাকে এই অটোনমির পক্ষে আপনারা ভোট দিবেন।